অভিজিতের কুকীর্তি অগ্নিকে বলে দিয়ে নিজেদের সম্পর্ক বাঁচালো কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথার সাথে অগ্নির ঝামেলা চলতে থাকে। কথা তখন বলে, পাচক মশাই, সবসময় এত রাগারাগি করলে হয় না, বিষয়টাকে আপনি বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। অগ্নি তখন বলে, কি বুঝতে চাইবো আমি, বল কি বুঝতে চাইবো? তুই আমার বোনের জোর করে বিয়ে দিয়েছিস, এই কথাটা আমি সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। তুই অন্যায় করেছিস, এই কাজটা করাটা একদমই উচিত হয়নি তোর। কথা বলে, কি করতাম আমি? এই পরিবারের সম্মান নষ্ট হতে দিতাম আর দেখতাম প্রিয়া কতটা কষ্ট পাচ্ছে? হ্যাঁ, আজ হয়তো প্রিয়া কষ্ট পাচ্ছে, কিন্তু ও কাল ঠিক এই কষ্টটা ভুলে যাবে। আমার দাদা ওকে এতটাই ভালোবাসবে, এতটাই ভালো রাখবে যে প্রিয়া যা যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করতে পারবে। অগ্নি বলে, তোর আর আমার বিয়েটাও তো জোর করে দেওয়া হয়েছিল, আমরা সব কিছু ভুলে গিয়ে পেরেছি নতুন করে শুরু করতে। কি হলো, চুপ করে আছিস কেন, বল। দেখ, চুপ করে থাকলে কিন্তু হবে না। এরপরেই কথা বলে, পাচক মশাই, আমার আর আপনার ব্যাপারটা পুরোপুরি আলাদা, আর আমাদের ব্যাপার দিয়ে ওদের ব্যাপারটা বিচার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। প্লিজ আপনি আমার কথাটা একবার অন্তত শুনুন। কিন্তু অগ্নি কোনো কথাই শুনতে চায় না আর বলে, বললাম তো আমি তোর কোনো কথা শুনবো না। এরপরেই কথা অভিজিতের ব্যাপারটা বলবে বলে ঠিক করেছে অগ্নিকে। তার মধ্যেই দেখা যায় একজন তো মালা নিয়ে যাচ্ছিল, আর সেই মালাটায় ধাক্কা লাগতেই অগ্নি আর কথার গলায় এসে পড়েছে। আর তারপর কথা আর অগ্নি অনেক কাছাকাছি চলে আসে। অগ্নি তখন বলে, সরে যা, সরে যা, আমার এসব একদমই ভালো লাগছে না। কথা বলে, আপনি অভিজিতের সাথে প্রিয়ার বিয়ে দিতে চেয়েছিলেন তো? অভিজিৎ ছেলেটা ভালো নয়। এর মধ্যে প্রত্যয়রা এসে কথা বলতে শুরু করে আর বলে, দেখ বিগ্র, আমার মনে হয় মা আনন্দী যেটা চেয়েছে সেটাই হয়েছে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। দেখ, আমার মনে হয় নীলাদ্রির সাথেই প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। আমরা যাই ঠিক করি না কেন, উপর থেকে যা ঠিক হওয়ার হয়েছে সেটাই হবে। তুই আর মাথা গরম করিস না, বরং তুই আছিস যে প্রিয়াকে বোঝাতে পারবে। তুই প্রিয়াকে বোঝা, ও যেন সবটা ঠিক করে নেয়, ও যেন ভালোভাবে সংসার করতে পারে। প্লিজ বিগ ব্রো, তুই আর মন খারাপ করে থাকিস না। তুই মন খারাপ করে থাকলে প্রিয় মন খারাপ করে রয়েছে, ওর মন কোনোভাবেই ভালো হবে না। অগ্নি তখন বলে, আমি পারছি না, এই বিয়ে আমি নিজেই মেনে নিতে পারছি না, তো প্রি কি করে এই বিয়েটা মেনে নেবে? একটা ছেলেকে চেনে না, জানে না, কি করে তার সাথে সুখে সংসার করা যায় তোরা আমাকে বলতে পারবি? ছোটকা তখন বলে, দেখাই যাক না, কথা তো একটা চেষ্টা করেছে, অন্তত সেই চেষ্টাটাকে আমরা একটু সম্মান জানাই। এখনো তো দিন পড়ে রয়েছে, দেখা যাক না যে প্রিয়া এই ছেলের সাথে মানিয়ে নিতে পারে কিনা। প্লিজ তুই একটু শান্ত হ। এর মধ্যেই বড় মামি চলে এসেছে। বড় মামি এসে নীলুকে দেখার পর পুরো চমকে গেছে আর বলে, নীলু, তুই বিয়ে করে ফেলেছিস? তোর মাকে কিছু না জানিয়ে তুই এত বড় সিদ্ধান্ত নিলি কি করে? আর তখনই নীলাদ্রি বলে, মা তুমি আমার কথাটা একবার শোনো, আসলে একটা কঠিন পরিস্থিতিতে পড়ে এই সিদ্ধান্তটা আমাকে নিতে হয়েছে, তুমি রাগ করো না মা। তখনই চলে এসেছে লেখা কর্তা দিদা। তখনই কর্তা দিদা বলে, দিদি আপনার সাথে কিছু কথা ছিল। আমি এই পরিবারের কর্তামশাইয়ের পরে সবথেকে বয়োজ্যেষ্ঠা। আমার নাতনি প্রিয়া খুব ভালো মেয়ে, ওর বিয়েতে একটা অসুবিধা দেখা দিয়েছিল। মা আনন্দী আপনার ছেলেকে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য করার জন্য, আর আপনার ছেলে আমার এই মেয়েকে মানে আমার নাতনিকে বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করবে দেখবেন। কিন্তু বড় মামি এই কথাটা মানতেই চায় না। কথা এসে বলে, বড় মামি তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে, আমার কথাটা একবার শোনো, দাদা ভাই আর প্রিয়া খুব সুখী হবে দেখো। সবাই মিলে বোঝাতে থাকে। তখন নীলু বলে, মা তুমি এদিকে শোনো, আমার কথাটা শোনো, একটা জানি একটা অঘটন ঘটে গেছে, কিন্তু তুমি দেখো আমি সুখী হব, এই মেয়েটার সাথে আমি ভালো থাকবো। আর লেখা তখন শোনার পর বলে, কথা তুমি ভুল ছেলে সিলেক্ট করোনি, তুমি একদম ঠিক পাত্রই পছন্দ করেছো আমার মেয়ের জন্য। আমি তো সারাটা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমার সত্যি খুব ভালো লাগছে এটা ভেবে যে তুমি একটা খাঁটি সোনা বেছেছো, আমার খুব পছন্দ হয়েছে। আমি তো চেয়েছিলাম যে আমার মেয়েকে খুব ভালোবাসবে, ভরসা করবে, তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব, আর সেই ছেলে নীলাদ্রি। এর মধ্যেই প্রিয়া তো খুব রাগারাগি করার মনে মনে বলতে থাকে, পারছি না, আর সহ্য করতে পারছি না। এর মধ্যেই চলে এসেছিল তো প্রিয়া, আর বড় মামি মানে নীলাদ্রির মা দেখার পরে চমকে যায় আর বলে, এ কি, কয়েক ঘন্টা হয়েছে হয়তো বিয়ে হয়েছে, বিয়ের জোট এইভাবে
খুলে বেড়াচ্ছে, আর দেখো সবাই পড়ে রয়েছে, জোরটাকে দেখো দেখো। আর তখনই সেটাকে ভালো করে গুছিয়ে জুনি প্রিয়ার হাতে দিয়ে দেয়। তখন কর্তা দাদু বলে, আমি জানি আপনার ছেলে এইভাবে হঠাৎ করে বিয়ে করেছে বলে আপনার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে, ওরা দুজনে সুখী হবে, ভালো থাকবে। তখনই সমীরবাবু বলে, বাবা ওদের তো যাওয়ার ব্যবস্থাটা করে দিতে হবে, কারণ এবার তো আর হাতে সময় নেই। শশীভূষণ বাবু বলে, হ্যাঁ যা যা নিয়মকানুন আছে করে নাও। অগ্নির মনটা খুবই খারাপ। এরপর লেখা বরণ করতে থাকে, কারণ মেয়ে আর জামাইকে এখন বিদায় দিতে হবে। মেয়ে যাবে শ্বশুর বাড়িতে। লেখার তো খুবই কষ্ট হচ্ছে, ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, মারে সুখে শান্তিতে সংসারটা করিস, দেবতার মতন স্বামী পেয়েছিস, তোর বর সত্যিই খুব ভালো, আমরা হয়তো নিজেরা দেখে দিলেও এত ভালো ছেলে পেতাম না। কথা যেটা করেছে সেটা একদম ঠিক কাজই করেছে। এর মধ্যেই লেখা খুব কান্নাকাটি করতে থাকে। প্রিয়া চলে এসেছে অগ্নির সাথে কথা বলতে আর বলে, বিগ ব্রো আমি জানি না নিজেকে কিভাবে মানিয়ে নেব সেই সংসারে, কিন্তু বিশ্বাস কর গোবর দেবী আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। অগ্নি তখন বলে, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে, তুই শুধু শুধু ভাবছিস, দেখ আমরা তো তোর সাথে আছি, বল আমরা যখন তোর সাথে আছি তুই এত ভয়ই বা পাচ্ছিস কেন, কিচ্ছু হবে না। এর মধ্যেই নীলু তখন বলে, দেখুন আপনি কান্নাকাটি করবেন না, আমরা সবাই মিলে আপনার পাশে আছি। শশীভূষণ বাবু বলে, নীলাদ্রি নাতনিটা যখন এতটা কান্নাকাটি করছে তোমরা কয়েকদিন এখানে থেকে যেতে পারতে। মনে মনে ভাবতে থাকে নীলাদ্রির মা, সর্বনাশ, ওরা কি এখন আমার ছেলেকে ঘর জামাই করে রাখতে চাইছে? সেটা কোনোভাবেই হবে না, আমি সেটা মানতে পারবো না। নীলাদ্রি বলেন, না না দাদু, সেটা করলে কি করে হয়, আমাদের বাড়িতেও তো কিছু নিয়মকানুন রয়েছে, আমরা দিরাগমনেই আসবো, তার আগে নয়। শশীভূষণ বাবু বলে, ঠিক আছে আমি আপত্তি জানাবো না, তোমাদের দিরাগমনের দিনই জামাই ষষ্ঠী রয়েছে, একেবারে প্রিয়া দিদিভাইয়ের হাত ধরে চলে আসবে, খুব মজা হবে, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, হই হুল্লোড় করবো। নীলাদ্রি তখন বলে, ঠিক আছে আজ তাহলে আমরা আসি। সবাই খুবই কান্নাকাটি করতে থাকে। এর মধ্যে ম্যান্ডি এসেছে কথার সাথে কথা বলতে আর বলে, এই যে কথা তুই যেটা করলি না, খুব ভুল কাজ করলি, এবার তুই জানিস তো এভি তোর দিকে আর ফিরেও তাকাবে না, তোকে একেবারে জব্দ করে দেবে, তুই যা অন্যায় করেছিস তার শাস্তি এবারে তুই পাবি। এর মধ্যেই কথা বলে, শোন দাণ্ডবী, তুই যা করছিস সেটাও ঠিক করছিস না, সত্যের পথে থাকলে কখনো কারোর সাথে কোনো অন্যায় হয় না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর করবও না, আমি সবসময় অন্যায়কে প্রশ্রয় দিইনি, প্রতিবাদ করেছি আর আজও করব। এর মধ্যেই আর কোনো কথা বলতে পারে না মান্ডবী। তার মধ্যে রাত হতেই কথা পর্দাগুলোকে ঠিক করতে থাকে ওপরে উঠে। অগ্নি বলে, শোন তুই কিন্তু পড়ে যাবি, হ্যাঁ, আর তুই পড়ে গেলে কিন্তু এবার আমি আর তোকে বাঁচাবো না, এই বলে দিলাম। আর যখনই কথা পড়ে যাচ্ছিল ঠিক তখনই অগ্নি ধরে নেয় আর বলে, ঠিক পড়লি, দেখলি তো তোকে বারণ করা সত্ত্বেও তুই শুনবি না। আর কথা আর অগ্নি অনেক কাছাকাছি চলে আসে।